ওকে, যদি একটু সিলেবাসটা দেখি কতদূর কি করেছি। পিএইচপি তে ছিলাম আমরা, তাই না? ফাইলগুলা চালু করি। হ্যাঁ, তো ভিডিও ভুল ব্যাচে দিয়ে দিছে আমি। ঠিক আছে। ডেট টাইম এগুলো দেখেছিলাম লাস্ট দিন, হ্যাঁ। দেখি কোথায় ছিলাম। ডেট টাইম ছিল, হুম। আচ্ছা, ফিল্টার এটা ছোট জিনিস, এটা একটু আমি দেখে নিই। তো এটা অবশ্য ফর্ম ভ্যালিডেশন আমি দেখছি, হ্যাঁ। ফিল্টার নিয়ে আলাদা পড়াশোনা করার দরকার আছে বলে মনে হয় না। ফিল্টার আন্ডারস্কোর var একটা ফাংশন আমরা ফর্ম ভ্যালিডেশনের মধ্যে ইউজ করেছিলাম। যদি আমি আপনাদের ফর্ম ভ্যালিডেশনের কোডিং এ চলে যাই, কোডিং এর মধ্যে এখানে যদি আসি, এখানে ইমেলটা যদি ভ্যালিডেশন দেখি, দেখেন আমরা ইউজ করেছিলাম কিন্তু ইমেল, স্কিল, জেন্ডার, এর পাসওয়ার্ড, ইয়োর ইমেল, এই যে দেখছেন ফিল্টার আন্ডারস্কোর var। var মানে ভেরিয়েবল, হ্যাঁ। এইটা দিয়ে আমি কি কি ফিল্টার করতে পারি? প্রথমত আমি এখানে যেটা ফিল্টার করেছি সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা ফিল্টার করেছি। যে ইউজার আমাকে যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছে, আমি এটা ফিল্টার মানে ছাঁকনির মাধ্যমে ছেঁকে দেখছি যে হ্যাঁ এটা ইমেল অ্যাড্রেস কিনা। ওটা আমি বলছি ওকে, না হলে তখন একটা এরর মেসেজ দিচ্ছি। আমি কি ফিল্টার আন্ডারস্কোর ফার এই যে মেথডটা, খেয়াল করে দেখেন এখানে কিন্তু দুইটা জিনিস মাস্ট ফার্স্ট করা লাগবে। একটা হচ্ছে আপনি কাকে ফিল্টার করতে চান, প্রথমে সেটা পাস করতে হবে। তাহলে এখানে একটা ভেরিয়েবল দিয়েছি যাকে ফিল্টার করতে চাই। দেন সেকেন্ড প্যারামিটারে আমাকে বা সেকেন্ড অপশনে বলে দিতে হবে যে আমি কি ফিল্টার করতে চাই। এখানে যেমন কি লিখেছি, ফিল্টার আন্ডারস্কোর ভ্যালিডেট আন্ডারস্কোর ইমেল, তার মানে আমি ইমেলকে ফিল্টার করতে চাই। আচ্ছা, তো এই ইমেল ছাড়া কি আর কিছু আছে? আপনি যদি এটা কেটে দেন, কন্ট্রোল স্পেস দেন, জাস্ট এখানে লিখুন ফিল্টার, FILTER, ফিল্টার আন্ডারস্কোর ভ্যালিডেট, বানান ভুল দিয়েছি, সাজেস্ট করার মতন ইমেল আছে। এই যে এখন সাজেস্ট করতেছে, ওর মাথা খারাপ হয়ে গিয়েছিল। দেখুন কি আছে, ফিল্টার আন্ডারস্কোর ভ্যালিডেট আন্ডারস্কোর IP। এইটা যদি থাকে তাহলে আমরা কি বুঝবো? এটা থাকলে আমরা বুঝবো হচ্ছে গিয়ে আমি IP অ্যাড্রেস ভ্যালিডেট করতে চাচ্ছি। আচ্ছা, IP অ্যাড্রেসের নিচে কি আছে? INT দিয়ে কি বোঝায়? আইএনটি দিয়ে বোঝায় ইন্টেজার, তাই না? যে আমি একটা সংখ্যা দিয়েছি, ফিল্টার করে দেখতে চাচ্ছি যে এটা সংখ্যা কিনা আসলে নাকি ওখানে অন্য কিছু আছে। তখন আমরা ফিল্টার আন্ডারস্কোর ভ্যালিডেট আন্ডারস্কোর INT দিব। এরপরে দেখেন সাজেশনে কি বলছে, MAC ম্যাক অ্যাড্রেস। প্রত্যেকটা পিসিতে কিন্তু আলাদা একটা ম্যাক অ্যাড্রেস থাকে।
সেটা ভ্যালিডেট করতে হলে যে আসল ম্যাক অ্যাড্রেস নাকি নকল ভুয়া টু এমনি 1 2 3 4 লিখে দিয়েছে, এটার জন্য আমরা এই ফিল্টার আন্ডারস্কোর ভ্যালিডেট আন্ডারস্কোর ম্যাক দিতে পারি। এই যে ফিল্টার আন্ডারস্কোর ভ্যালিডেট আন্ডারস্কোর কি, URL, মানে কোন একটা লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটের হতে পারে বা পার্টিকুলার ওয়েব পেজের, সেই লিঙ্কটা সঠিক লিঙ্ক নাকি ভুয়া লিঙ্ক, মানে ABCD লিখে দিল, তখন তো এটা কোনো লিঙ্ক হলো না, তাই না? তো লিঙ্কটা ঠিকঠাক মতো লেখা হয়েছে কিনা এটা চেক করার জন্য আমি ফিল্টার আন্ডারস্কোর ভ্যালিডেট আন্ডারস্কোর URL এটা ইউজ করতে পারি। ট্রু ফলস এর জন্য বুলিয়ান আছে। ইমেলটাতে আমি মাত্র দিলাম প্লট হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা। কোন একটা ডোমেইন নেম সঠিক কিনা সেটা চেক করার জন্য ফিল্টার আন্ডারস্কোর ভ্যালিডেট আন্ডারস্কোর ডোমেইন দিতে পারি। বুলিয়ান ওখানে ছোট করে লিখছে, এখানে বড় করে লিখেছে, সমস্যা নেই। আর এখানে হচ্ছে রেডএক্স মানে রেগুলার এক্সপ্রেশন, এটা ঠিক আছে। তো আমি এখানে ইমেলটাই দিয়ে দিই। তো এটাই মূলত ফিল্টারের ফাংশন, এর জন্য আলাদা করে ফাইল নিয়ে নিই, কারণ আমরা এটা আগেই দেখেছিলাম। একটু রিপিট করে দিলাম। এই জেসন এনকোড জেসন ডিকোড এটা একটু দেখি, কারণ এটা API টা খুব বেশি হয়ে যায় জেসনটা। হ্যাঁ, তাহলে আমি একটা নতুন ফাইল নিই, এটা হচ্ছে lesson 29। এর ভিতরে আপনার টপিকটা লিখে দিই json.php। আমার কি জ্যামটা চালু আছে? হ্যাঁ, জ্যামটা চালু আছে। তো জেসন ডাটা এটা কি জাভা স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, একটু যাতে আপনাদের মনে পড়ে তাহলে আমি একটু দেখাই দিতে চাই জেসন ডাটাটা আসলে দেখতে কিরকম। একটা স্ক্রিপ্ট ট্যাগ নেই, এখানে একটা কোনো ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে মাই ইনফো জেসন। এই ভেরিয়েবলের মধ্যে আমি কিছু ডাটা রেখে দিলাম, যে আমার নেম এটা, জন্ম, আমার ইমেল এটা, আমার কি পাসওয়ার্ড এটা থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে। না করে আমি বললাম কি ভাই ক্লোজ করে দাও। তাহলে এই টাইপের ডাটা হচ্ছে গিয়ে জেসন। এখানে আবার ইনভার্টেড কমা আছে, তার মানে জিনিসটা স্ট্রিং ইউফাই, আবার টেমপ্লেট স্ট্রিং এর মধ্যে রাখছে, এগুলো সব বাদ। ডাবল ইনভার্টেড কমাও বাদ দিয়ে দিই, মানে এই ভার্সনটা আমি নর্মাল সাধারণ জেসন চাচ্ছি, পাসওয়ার্ডটা বাদ দিয়ে দিই। তাহলে এটা জাস্ট কেন টাইপ করলাম, যাতে আপনাদের মনে পড়ে জেসন ডাটা দেখতে কিরকম হয়। এখানে একটা ভেরিয়েবলের মধ্যে জেসন ডাটাটা আছে, যে ভেরিয়েবলের মধ্যে জেসন ডাটা গুলো ইন্ডিকেট করার জন্য আমি যে অপারেটর ইউজ করেছি সেটা হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এইটার ভিতরে যে ডাটাগুলো আছে এটাকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি। এটা প্রথমে যেটা দেখছেন নেম, সেটা হচ্ছে প্রপার্টি, কোলন দিয়ে নেমের পাশে যে জন্ড লেখা আছে বা যে কোনো নাম লেখা থাকতে পারে, এটা হচ্ছে এই নেমের একটা ভ্যালু। ঠিক তেমনি ইমেল, ইমেলের মধ্যে আমি ইমেল লিখেছি, কোলন লিখেছি, দেন ইমেল অ্যাড্রেসটা লিখেছি, তাই ইমেল অ্যাড্রেসটা ইমেল ভেরিয়েবলের মধ্যে থাকবে বা প্রপার্টির মধ্যে থাকবে। দেখেন CSS এরও কিন্তু প্রপার্টি ভ্যালু আছে, এবং এটা দেখতে কিন্তু কিছুটা CSS এর মতো, শুধুমাত্র এখানে CSS এ সেমিকলন ইউজ করে, এখানে জেসন ডাটায় কমা ইউজ করে। তো এইভাবে আমরা জাভা স্ক্রিপ্টের জাভা স্ক্রিপ্টের জেসন ডাটাটা লিখতে পারি। তাই এটা জাভা স্ক্রিপ্টের জিনিস, PHP তে কেন আমার এই জেসন ডাটাটা লাগছে। আচ্ছা, এখন যদি আপনি PHP র সাথে অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করতে চান, তখন কিন্তু API একটা অন্যতম ইম্পর্টেন্ট জিনিস। API সিস্টেম ব্যবহার করে আপনি সুন্দর মতো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যোগাযোগ স্থাপন করতে পারবেন। তো API এর একটা ভাষা আছে, আপনি জেসনটা খুবই পপুলার API বানানোর জন্য, জেসনটা শিখলে আপনি API বানাতে পারবেন। আর জেসন ছাড়া কি আছে, XML ইউজ করতে পারেন ডাটা শেয়ার করার জন্য। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার হচ্ছে কি জেসনটা খুব বেশি ইউজ হয়।
এই হচ্ছে জেসন লেখার নিয়ম। তাই এইভাবে আমার পিএইচপি ডাটাকে কনভার্ট করে এরকম জেসনে নিয়ে আসতে হবে। এটা আমি কেমনে করতে পারি? ওকে, তো আমি এটা আপনাদের জন্য কমেন্ট করে দিতে চাচ্ছি, বা এটা কি করতে চাচ্ছি, মুছে দিতে চাচ্ছি। এইচটিএমএল কমেন্টের মধ্যে এটা বলে দিই। ওকে, চলেন সামনে বাড়ি। এটা পিএইচপি ব্লক নিচ্ছি। এখানে একটা পিএইচপির অ্যারে নিচ্ছি, যে অ্যারেটার নাম হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। এই এর হেল্প নিয়ে আমি লিখে ফেললাম। এই যে মাই ইনফো একটা ভেরিয়েবল, পিএইচপির ভেরিয়েবল, এর মধ্যে যেহেতু অ্যারে নিব, আমি থার্ড ব্র্যাকেট ওপেন দিলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ দিলাম। এর মধ্যে প্রথমে এটাকে আমরা কি বলি, কি বলি, কে ই ওয়াই কি। আর এই জিনিসটা পরটা কি, ভ্যালু। আরে এর ভ্যালু গুলা সেপারেট করার জন্য আমরা কি অপারেটর ইউজ করি, কমা ইউজ করি। কমা দিয়ে আমরা অ্যারের একটা ভ্যালু আর একটা ভ্যালু থেকে আলাদা করি। অ্যারেটা কি, যতদূর মনে পড়ে আমাদের, যে একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো ডাটা রাখবো, এই সিস্টেমটাকে কি বলতেছি আমরা, অ্যারে বলতেছি। তাহলে এই যে আমি যতটুকু সিলেক্ট করলাম, এইটুকু একটা অ্যারের ভ্যালু, বা মানে অ্যারের একটা অংশ সেপারেট করছে কি দিয়ে, কমা দিয়ে। দেন আবার যতখানি সিলেক্ট করলাম, এইটুকু অ্যারের পরের অংশ, অ্যারের একটা অংশ থেকে আরেকটা অংশ আলাদা করা হয় কমা দিয়ে। আচ্ছা, এই অংশগুলো আবার দুইটা ভাগে বিভক্ত। একটা অপারেটর ইউজ করেছে এখানে, দেখেন সমান সমান গ্রেটার দেন সাইন, এটাকে বলা হচ্ছে অ্যারে অপারেটর। এটার বাম সাইডে যে জিনিসটা থাকবে সেটাকে আমরা বলতেছি কি, কি, কে ই ওয়াই কি। আর এই অপারেটরের ডাউন সাইডে যে জিনিসটা থাকবে সেটাকে বলতেছি হচ্ছে ভ্যালু। তো আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে আগে দেখেছি, আমরা জাস্ট একটু রিভাইজ করব। তো এখন আমার টার্গেট হচ্ছে এই অ্যাসোসিয়েটিভ অ্যারেটিকে আমি জেসনে কনভার্ট করব। তাহলে দেখেন, জেসন ডট ইনকোড করলাম তাকে, মাই ইনফোকে, মাই ইনফো এই ভেরিয়েবলটা, এই যে জেসনে ইনকোড করে ফেলছি। দেন এটা রেখেছি কোন ভেরিয়েবলের মধ্যে, মাই ইনফো ভেরিয়েবলের মধ্যে রাখছি। তাহলে ইকো করলাম আমি মাই ইনফো, দেখি তো আউটপুটে কি আসে। হ্যাঁ, এক লাইনে একটি জেসন ডাটা চলে এসেছে। এখন আমি এটা একটু সাজিয়ে লিখতে চাচ্ছি। এর জন্য কি করতে পারি, এর জন্য এই যে ইকোটা করেছি এর আগে একটা, আমি একটা প্রি ট্যাগ নিতে পারি। হ্যাঁ, ইকো নিলাম একটা এস্টিমেট ট্যাগ, এর নাম হচ্ছে প্রি। তাহলে কি হবে, প্রি ট্যাগের মধ্যে যদি আমি এটা নিই, যেটা হবে, এটা এখন এইমাত্র দেখেন এক লাইনে আসছিল। আর আমি যখনই রিলোড দিলাম, সাজানো হয়নি তো। প্রিন্টার করতে পারি, প্রিন্টারের সাধারণত অ্যারো প্রিন্টার হয়নি, কারণ এটা স্ট্রিং এ কনভার্ট হয়ে গেছে। হ্যাঁ, জেসন এনকোড, এটা কি জেসন স্ট্রিং এ কনভার্ট হয়ে গেছে। তো এইটা এখন জেসন এনকোড করলে কি হবে, এটা জেসনে কনভার্ট হয়ে গেছে। এখন এটা আমি যে কোনো জায়গায় জেসন হিসাবে পাস করে দিতে পারি, স্ট্রিংফাই ভার্সন হয়ে গেছে জেসন। পাস করে দেওয়ার পরে এটা আমি মনে করেন এখন যেটা করতে চাচ্ছি, আবার আগের পজিশন জেসন নিয়ে দিতে চাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখানে এটা করলাম কি, মাই ইনফো একটা দিলাম, জেসন রেকর্ড, এই যে মাই ইনফো, আবার এটাকে ট্রু দিয়ে দিয়েছি যাতে এটা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে সুন্দর মতো কনভার্ট হয়ে যায়। দেন আমি এখানে
ইকো মাই ইনফো নেম দিলাম না, ওই যে প্রি ট্যাগ নেই, প্রি ট্যাগ প্রিন্টারের ভিতরে ওই অ্যারেটা পাস করে দিলাম, দেন প্রি ট্যাগটা শেষ করে দিলাম। তাহলে দেখেন ওইটা নর্মাল জেসন ছিল, আর এটা কি করেছি, জেসন ডাটাকে আমি আমার পিএইচপির অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করে ফেলেছি। ঠিক আছে, এইভাবে হচ্ছে গিয়ে আমরা জেসন ইনকোড এবং জেসন ডিকোড এই ফাংশন গুলো ব্যবহার করতে পারি। তো পরের টপিক শুরু করব, একটু 1 মিনিটে একটা ব্রেক দিচ্ছি আপনাদের, এরপরে আমরা পরের টপিকটা শুরু করবো। একটু দেখি পরের টপিকটা কি ছিল। ফাইল সিস্টেম বেশ বড় টপিক, বেশিক্ষণ সময় লাগবে না আশা করি। একটু 2 মিনিট ওয়েট করেন, আমি 2 মিনিট পরে আবার শুরু করতেছি।
এই পিএইচপি ফাইল সিস্টেম, এইটা আমি একটা আহ, আমি মিউট করা, মিউট করছি, ওকে। পিএইচপি ফাইল সিস্টেম, এইটা আমি আলাদা একটা ফাইল নিয়ে দেখাচ্ছি, হ্যাঁ। এবং এটা 13 এবং বেশ মোটামুটি বড় হবে। লেসন 30 ফাইল সিস্টেম ডট পিএইচপি। ফাংশন গুলো আপনাদের একটি একটি করে আমি চিনিয়ে দিতে চাচ্ছি, হ্যাঁ। যেমন একটা আছে বেস নেম। এটা কি করে, ফাইলের কোন একটা ইউআরএল থেকে পার্টিকুলার নামটাকে আলাদা করে রাখে, বা ফাইলের যে নামটা সেটা আমি করে রাখতে পারবো। যেমন আমি এখানে দিয়ে দিই ফাইল সিস্টেম বেস নেম। বেস নেম ফাংশন, মনে করেন একটা পাথ দিছি আমি, ওই যে সি জ্যাম্প এসটিডো, এটা ফাইলের নাম, তাই না? তা আমি যদি ইকো করি বেস নেম পাথ, দেখেন আউটপুটে কি আসে। লেসন ছাড়ে দিলাম, এই যে ফাইলের নামটা চলে আসছে। এভাবে বেস নেম ফাংশন ব্যবহার করে আমি আমার ফাইলের নামটা নিতে পারি। ডিরেক্টরি নেম, এই ফাংশনে কাজটি একটু দেখি। ডিরেক্টরি নেম মানে হচ্ছে ফোল্ডার, কোন ডিরেক্টরিটা আছে। তাহলে আমি এখানে একটা কাজ করি, ইকো ব্রেক, এবার আসি ডিরেক্টরি নেমে, ইকো ডিরেক্টরি নেম পাঁচটাই দিয়ে দিলাম। তাহলে এখানে একটু আমি দেখি কোথায় আসতেছে, রিলোড দেই। এই যে আমার যে ফোল্ডারটা যে পর্যন্ত আছে সেটা হচ্ছে ডিরেক্টরি নেম, এভাবে ডিরেক্টরি নেম। আচ্ছা, কপি দিয়ে কি করে, কপি করে আমি এখানে দিলাম কপি। এন্ড কপির ফাইল যদি রান করে দিই, হ্যাঁ, ওই নামে কপি করে সে আরেকটা ফাইল তৈরি করে দেবে। এটা আমি রান করতে চাচ্ছি না, কমেন্ট করে রাখি যে আমার এই ফাইল সিস্টেম, এটা কপি দিয়ে সেকেন্ড যে ফাইলটা দিলাম সেখানে কপি করে নিব। আচ্ছা, নিয়ে নি কপি, সমস্যা নেই। তো এটা এমনি অ্যালার্ট ট্যালার্ট কিছু দেইনি আমি, জাস্ট রান করে দেখেন। আচ্ছা, ফাইলটা পাই নাই। তো ফাইলটা ঠিক করে দিই, যে বলি যে ভাই, হ্যাঁ, এই ফোল্ডারের ভিতরে উম, এই ফোল্ডারের ভিতরে লেসন 13, এটা এই ফোল্ডারের ভিতরে এই নামে ক্রিয়েট করবে। দেখি রিলোড দেই, রিলোড দেন। এবং দেখেন একই নামে দুইটা ফাইল তৈরি হয়েছে, যে ফাইল সিস্টেম কপি আর একটা হচ্ছে ফাইল। তাহলে ফাইল সিস্টেম কপি, এই ফাইলটা আমি এই কপি ফাংশনের মাধ্যমে পেয়েছি। চলেন এই ফাইল ফাংশনের কাজটাকে একটু দেখে নিই। উম, দেখি এখানে আউটপুটে কি দেয়। লাইন নাম্বার 15, কি বলছে, অ্যারে টু স্ট্রিং কনভার্সন। তার মানে এটা একটা অ্যারে রিটার্ন দিচ্ছে, তার মানে এটার ভিতরে অনেক কিছু আছে, হ্যাঁ। তাহলে আমি এখানে যেহেতু অ্যারে দিচ্ছে, একটু করে দিই প্রি ট্যাগ, একটা প্রি ট্যাগ এটা একটু করে দিই। দেন বলি হচ্ছে প্রিন্টারের মধ্যে এই জিনিসটা, দেন প্রি ট্যাগটা শেষ করি, আর নিচে যেটা আছে সেটাকে আমি উঠিয়ে দিই, হ্যাঁ। এখন যদি আমি আউটপুটে আসি, তাহলে এই যে বিশাল অ্যারেটা পাচ্ছি কার মধ্যে, ফাইল নামে যে ফাংশনটা আছে এর মধ্যে এই বিশাল অ্যারেটা পাচ্ছি। এর মধ্যে কি কি আছে যদি দেখি, অলরেডি দেখেন জিরোতে বেজ নেম আছে, টু এ পাথ আছে, থ্রিতে কি আছে, আচ্ছা এগুলা তো আমার লেখা নাকি না, এই যে ডিরেক্টরি নেম আছে, কত কিছু আছে, 8 9 10, সবই চলে আসছে, সবই কি এই ফাইল নামে ভেরিয়েবলের মধ্যে চলে আসছে। তা আমি এটা কাজ করি, এটা না হয় এত যে বড় যেহেতু চলে আসছে, আমি আরে ওটাকে ইয়া করে দিই,
ওকে, ফাইলের পরে ফাইল এক্সিস্ট, এটা আপনাকে রিটার্ন ট্রু অথবা ফলস দিবে যে ফাইলটা আসলে এক্সিস্ট করে কি না। হ্যাঁ, তাহলে এখানে যে টার্নারি অপারেটর ইউজ করেছে, বলেছে যদি ফাইলটা এক্সিস্ট করে তাহলে ফাইল এক্সিস্ট করো, নয়তো বলে কি ফাইল ডাজ নট এক্সিস্ট। যদি এটা আমি রান করে থাকি, একটা রিলোড মারি, যে ফাইল এক্সিস্ট এরকম একটা মেসেজ দিয়েছে, দরকার হয় এর আগে আমি একটা ব্রেক ট্যাগ নিয়ে নিই। তাহলে এটা নিচে নেমে গেছে। দেন কি আছে, ফাইল গেট কন্টেন্ট, এটা কপি করে ইংলিশে বলি ফাইল গেট কন্টেন্ট, এটা ফাইলের ভিতরে কন্টেন্ট গুলো নেবে। হ্যাঁ, দেখেন এখানে যদি একটু রান করি, কম্পিউটারের যে কন্টেন্ট গুলো আছে এগুলো চলে আসছে কিন্তু এখানে। তো এটা অনেক বড় চলে আসছে, এর জন্য এটা আমি কমেন্ট করে রাখতে চাচ্ছি। এর পরেরটা যদি দেখি, ফাইল পুট কন্টেন্টস, মানে ফাইলের ভিতরে আমি কোনো যদি কন্টেন্ট পুট করতে চাই তখন এটা ইউজ হয়। হ্যাঁ, এই যে দেখেন, ফাইলের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড, এটা কিন্তু ইরর হয়ে যাবে, একটা ঝামেলা করবে। ফাইল এক্সিস্ট পর্যন্ত আসছে, এই দেখেন শুধু হ্যালো ওয়ার্ল্ড হয়ে গেছে, দেখছেন? আমার যে কোড যা ছিল সব চেঞ্জ মেরে দিচ্ছে, কি বিপদ। তাহলে আমি এটা তুলে দিই, তাহলে ফাইলটা এভাবে আমি চাইলে দিতে পারবো। এরপরে দেখি কি ফাংশন দিচ্ছে, ফাইল সাইজ, তাহলে আমি এখানে বলি ফাইল সাইজ, না হয় এখান থেকে কপি করে নিয়ে আসি। হ্যাঁ, কপি করে নিয়ে এসে এখানে বলি হচ্ছে গিয়ে ফাইল সাইজ দেখতে চাচ্ছি, ব্রেক নিলাম একটা, ফাইল সাইজ এটা প্রিন্ট করিলাম। এখন যদি আসি আউটপুটে, হ্যাঁ, ফাইল সাইজ দেখাচ্ছে 725 বাইট সম্ভবত। আচ্ছা, ফাইল টাইপ এই ফাংশনটা একটু দেখি। ব্রেক ট্যাগ নিয়ে আচ্ছা, আমি একটা কাজ করি, ব্রেক ট্যাগ থেকে ওকে বসে দিই। ফাইল চলে আসছে, এটা ফাইল টাইপ ফাইল, আর যদি ফাইল টাইপের জায়গায় ফোল্ডারের নাম দিয়ে দেন তাহলে ডিরেক্টরির নাম দিয়ে দেয়। হ্যাঁ, ইজ ডিরেক্টরি মানে এটা ট্রু অথবা ফলস দেবে যে ফোল্ডারটা আছে নাকি নাই। থাকলে ডিরেক্টরি প্রেজেন্ট, না থাকলে নাই। টার্নারি অপারেটর ইউজ করছে। হ্যাঁ, ইট ইজ নট আ ডিরেক্টরি, তাহলে এটা একটা ফাইলের ঠিকানা, এটা ডিরেক্টরি না। ঠিক তেমনি ইজ ফাইল, এটা ইউজ করতে পারে যে আমার এটা ফাইল কিনা। ইজ ফাইল, শুরুতে ব্রেক দিয়ে দিই, ডিরেক্টরি না কিন্তু সেটা কি একটা ফাইল, এই ধরনের একটা অ্যান্সার দিয়ে দিয়েছে। লিঙ্ক মানে যুক্ত করা একটা সাথে আরেকটা, আর আনলিঙ্ক মানে হচ্ছে কি আপনার মুছে দাও। দেখি কোনো ইরর মারে কিনা। হুম, এই যে ফাইল সিস্টেম লিঙ্ক থাকলে তো আচ্ছা, আমি এরকম তো কিছু তৈরি করতে চাচ্ছি, ডিলিট করে দিই। লিঙ্ক মানে ওই ফাইল তৈরি করে নতুন একটা
যোগাযোগ স্থাপন করা। আনলিঙ্ক মানে ফাইলটা ডিলিট করে দেওয়া, হ্যাঁ। আনলিঙ্ক মানে ফাইলটা ডিলিট করে দেওয়া। তা আমি এটা ডিলিট করলাম না, হুম, থাকলাম। mkdir এটার মানে হচ্ছে নতুন ডিরেক্টরি তৈরি করা, হ্যাঁ। এই যে mkdir নিউ dir, এটা যদি ফাইল কোডটা রান করে দিই, নতুন একটা ফোল্ডার তৈরি করে ফেলবে উপরে, যেটা আমি চাচ্ছি না। রিমুভ আছে, এটা না হয় রান করলাম, দেখেন mkdir। আমি এখানে যদি এখন ফাইলটা হিট করি, এরর নাই, কিন্তু দেখেন এখানে একটা নতুন ফোল্ডার রান হয়ে গেছে, যে নিউ dir। তাহলে এর পরটা হচ্ছে রিমুভ dir দিয়ে দিই। রিমুভ dir এর মাধ্যমে আমি নিউ dir টাকে রিমুভ করে দিই, তাই দিলাম। ফাইল অলরেডি এক্সিস্ট বলতেছে, এখন যদি দিই আমার বলতেছে না, কারণ হচ্ছে গিয়ে ফোল্ডারটা একবার তৈরি করছে, তৈরি করে আবার ফোল্ডারটাকে কি করে দিছে, রিমুভ করে দিছে, হ্যাঁ। মুভ আপলোডেড ফাইল, এটা আমরা ইমেজ আপলোডের সময় ইউজ করি, বা কোনো কিছু আপলোড করার সময় এই ফাংশনটা এসছে। মুভ আপলোড ফাইলের ভিতরে আমি ঠিকানা দেবো, কোথাকার ফাইল কোথায় চলে যাবে, এটা ফর্ম এর হেল্প নিয়ে আমরা আপলোড করতে পারি। পাথ ইনফো, আমি যে পাথে আছে সেটা ইনফো, হ্যাঁ। পাথ ইনফো প্রি ট্যাগ দিলাম, পাথ ইনফো দিয়ে ফাইলের নামটা দিলাম, প্রি ট্যাগটা শেষ দিলাম। তার মানে এটা একটা অ্যারে হিসেবে আসতেছে, তাই না? আচ্ছা, এই যে পাথের ইনফো, ডিরেক্টরি নেম, বেজ নেম, এক্সটেনশন, ফাইল নেম, এগুলো সবই চলে আসছে এই পাথ ইনফো। তাহলে দেখেন কতগুলা ফাংশন করছে, যে বেস নেম, ডিরেক্টরি নেম, কপি, ফাইল, ফাইল এক্সিস্ট, ফাইল গেট কনস্ট্যান্ট, ফাইল সাইজ, ফাইল টাইপ, এইচডিআইআর, হ্যাঁ। এই যে এতগুলা ফাংশন আমরা করেছি, এখান থেকে দেখে দেখি। আচ্ছা, এর পরেরটায় যদি যাই, দেখেন কি লেখা আছে, পিএইচপি কোর সেটিংস, তাই না? আমি একটু জেম্পে যাই, কোর সেটিংসটা কোথায় আছে যদি একটু দেখাই যায়, এক্সপ্লোরে দেখলাম, ঢুকে দেখেন এখানে পিএইচপি নামে একটা ফোল্ডার আছে। এখানে মূল সেটিংসটা থাকে হচ্ছে php.ini নামে একটা ফাইল আছে, হ্যাঁ। এই যে php.ini পেয়েছি, তাই না? এই ফাইলটা হচ্ছে আমার মূল সেটিংস। এই ফাইলটা আমি ভিএস কোডে ওপেন করি, দেন কতগুলা কোড আছে। এই কোডের মাধ্যমে আপনি সেটিংস চেঞ্জ করে দিতে পারেন, যেমন ইঞ্জিন ওয়ান কি কি যেন আছে। ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করে তখন অনেক ক্ষেত্রে দেখা যায় সাপোর্ট করে না, এখান থেকে কিছু জিনিস চেঞ্জ করে দিতে হয়। এই যে ম্যাক্স এক্সিকিউশন টাইম মাত্র 120 সেকেন্ড আছে, এটা আপনি বাড়ায় নিতে পারেন। ম্যাক্স ইনপুট টাইম, এটা বাড়ায় নিতে পারেন। মেমোরি লিমিট 512 আছে, যদি প্রয়োজন হয় বাড়িয়ে নিতে পারেন, সবকিছু এখান থেকে বাড়িয়ে নিতে পারেন। কখন বাড়াবেন, যখন দেখবেন যে কোনো একটা প্যাকেজ ইনস্টল করছেন বা কোনো একটা কাজ করছেন, বলতেছে মেমোরি এবিলিটি এক্সিস্ট হ্যান ত্যান, তখন এই তথ্যগুলা চেঞ্জ করে দিবেন, হ্যাঁ। পোস্ট ম্যাক্স সাইজ 40 মেগাবাইট আছে, এগুলা চেঞ্জ করে দিবেন। আমি যেগুলো বলতেছি সেগুলো ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, এর জন্য বলতেছি যে এতগুলো সেকেন্ড সেটিংস এর মধ্যে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এর মধ্যে একটা আছে হচ্ছে কি, যে ফাইল আপলোড ওয়ান দিছে, আপলোড ডিরেক্টরি একটা দিয়েছে টেম্পোরারি, আপনার সমস্যা নেই। এই যে আপলোড মেক্স ফাইলস আছে, এটা চাইলে আপনি বড় করতে পারেন। মেক্স ফাইল আপলোড সর্বোচ্চ 20 টাইম ফাইল এক টাইমে আপলোড হবে, হ্যাঁ। তো এইভাবে হচ্ছে কি আপনি চাইলে এগুলো বাড়ায় কমায় পিএসপি যে কোর সেটিংস গুলা এটা চেঞ্জ করতে পারবেন। এটার কথা আর কি আপনাদের ওয়েবসাইটে পড়ে দেওয়া আছে, পিএইচপি কোর সেটিংস, পিএইচপি আইএন এর ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছে, দেখছেন? আচ্ছা, এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস গাইডলাইন,
অ্যাপ্লিকেশন স্কেলেটন, রিকোয়েস্ট রেসপন্স সাইকেল, সিকিউরিটি, এইটার মাধ্যমে আমাদের পিএইচপির বেসিক যে ফান্ডামেন্টাল সেগুলো শেষ হয়। তো এটা আমি নেক্সট ক্লাসে করব, করে আপনাদের এটার উপর একটু বিস্তারিত আলোচনা করে আপনাদের যে পিএইচপির যে বেসিক এটা থাকলো, তখন আমরা পিএইচপির অ্যাডভান্স লেভেলের টপিকে এর পরের ক্লাস থেকে চলে যাবো। হ্যাঁ, আপনাদের কোড গুলো আমি দিয়ে দিই এখানে। কোড গুলো দিয়ে দিলাম, ভিডিওটা আশা করি রাতের মধ্যে দিয়ে দেবো। 4 জন আসছেন, থ্যাংক ইউ। একটু কাইন্ডলি ভিডিও গুলো দেখেন, আর আমি যদি পারি কোনো হোমওয়ার্ক একটা দিয়ে দেবো, এটা যদি দিয়ে কমপ্লিট করেন। তো আজকে এ পর্যন্ত থাক, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফিজ।